ছাত্র আন্দোলনের যারা প্রধান নেতৃত্ব ছিলেন, যে সমস্ত ছাত্র নেতারা, তারাও এখন আস্তে আস্তে ক্রেডিবিলিটি হারিয়েছেন। আমরা আগে দেখতাম যে কোনো সংকট হলে আমরা দেখতাম সার্জিস আলম, হাসনাত বা এই ধরনের যারা মানে কি ফিগার ছিল, তারা গেলে সমাধান হতো। এখন আমরা দেখি না যে ছাত্র নেতারা এই ধরনের সিচুয়েশনে দৌড়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন না? তার কারণ হচ্ছে যে তাদের সেই গ্রহণযোগ্যতা কমেছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তাদেরকে নিয়ে নানা ধরনের স্লোগানও হচ্ছে। তো এটা আমাদের কারোর জন্য কাঙ্ক্ষিত না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনার এই জায়গাটা আমাদেরকে আপনি বিবেচনা করবেন। আরেকটা বিষয় আমরা বলেছি যে আমাদের উপদেষ্টারা যে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওনারা কেউ ওনাদের মন্ত্রণালয়ের বিস্তারিত কোনো ব্রিফিং করেন না। সব ব্রিফিং আমরা দেখি প্রধান উপদেষ্টার প্রেস উইং এই ব্রিফিংগুলো করেন, ওনাদের কাছ থেকে আমরা তথ্যগুলো পাই। আমরা অনুরোধ করেছি যাতে উপদেষ্টারা তার যার যার মন্ত্রণালয়ের জবাবদিহি এবং ওনাদের কার্যক্রমের বিষয়টা ওনারা আমাদেরকে তুলে ধরেন। সর্বশেষ আমরা 4টা দলের মধ্যে গতকাল যে 4টা দলকে নিয়ে মিটিং হয়েছে, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি, আমরা সুনির্দিষ্টভাবে ওনাকে উল্লেখ করে বলেছি যে এই 4টি দল একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এটা একটা গণতান্ত্রিক অধিকার, কোনো সন্দেহ নাই, কিন্তু এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে টেন্স ক্রিয়েট হচ্ছে। এই টেন্স যদি ক্রিয়েটেড হয় তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে করার সংশয় দেখা দিবে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনুরোধ করেছি, যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। আমরা যারা সংস্কার চাই, আমরা যারা নতুন বাংলাদেশের অভিপ্রায় চাই, যে অথরিটির আন্ডারে ইলেকশন হবে আমরা আপনাকে সামনে রেখে সেটার দাবিতে ইলেকশন করতে চাই। এইরকম একটা অনুরোধে ওনাকে আমি সর্বশেষ করেছি। মোটামুটি আলোচনা যতটুকু হয়েছে উনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, সামনে থেকে উনি আরও রিপিটেডলি আমাদের সাথে বসবেন। আমরা আরেকটা কথা ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান উদযাপন যেটা হচ্ছে, সেই জুলাই অভ্যুত্থান উদযাপনে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কোথাও সম্পৃক্ত করা হয় নাই। উনি এটা শুনে একটু অবাক হয়েছেন, উনি বলেছেন এটা তো হওয়ার কথা না। আমি অনুরোধ করেছি যে আগামী 5ই আগস্ট যদি সম্ভব হয় আপনি সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমাবেশ করেন, সভা করেন, সবার কথা কিছুটা হলে শোনেন। আমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে আলোচনা করার সুযোগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা সরকারের বিভিন্ন দুর্বলতার কথা আমরা বলেছি অতীত বারবার আপনাকে বলা হয়েছে যে আপনি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সংস্কার করেন, যোগ্য এবং দক্ষ উপদেষ্টাদেরকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে আপনি সংযুক্ত করেন। তারপরও বলেছি যে মাইলস্টোন এই ঘটনার পরে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য রাত্রে 3:30টায় কেন ঘোষণা আসবে? এর আগে দিয়ে সরকার কোথায় ছিল? আমরা সরকারকে বলেছি যে সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। আমরা এও দেখেছি কোনো রাজনৈতিক দল যেই প্রোটোকল নিয়ে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আক্রমণ করে কথা বলছে, এতে করে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে বিভেদটা আরো তীব্র হচ্ছে। আমরা এই বিভেদ চাই না। আমরা গত বছর জুলাই আগস্টে যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমরা জীবন উৎসর্গ দিতে তৈরি ছিলাম, আমরা সবাই যেন আবার সেই ঐক্য ধরে রাখি এবং সেই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। রাজনৈতিক ময়দানে আমরা আমাদের বক্তব্য দেব, কিন্তু সেই বক্তব্য যেন শিষ্টাচার বহির্ভূত না হয়। এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা মহোদয়কে বলেছি যে সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। এবং আমরা আহ্বান জানিয়েছি 5ই আগস্টে তিনি যেন নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ইতিমধ্যে এটা জেনেছেন যে আজকে সকালে
খুবই হঠাৎ করেই আমরা যখন ঐক্যমত্য কমিশনের সভায় আসছিলাম তখন ফোন করে আমাদেরকে জানানো হলো যে এই ধরনের সবার কথা। আমরা আপনাদের নিশ্চয়ই অতীত দিনে আমাদের কথা মনে আছে, আমরা প্রথমে পরিষ্কারভাবে জিজ্ঞেস করেছি যে এই সরকার 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পরে 12 তারিখে আমাদেরকে যখন ডাকলেন 12ই আগস্ট, আমরা ওনাদেরকে বলেছিলাম, কতগুলো কথা বলতে গিয়েছিলাম, আমি অন রেকর্ড বলতে চাই। ওনারা আমাদেরকে কথা বলতে দেন নাই, বললেন আজকে থাকুক, আপনারা দরকার হলে সরকারের 30 দিনের কাজ, 60 দিন, 90 দিনের কাজ নিয়ে আলোচনা শুরু করব, তখন আসবেন। এবং এটা 1 সেপ্টেম্বর থেকে শুরু করবে 2024। সেই 1 সেপ্টেম্বর এখনো আসে নাই। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। আমরা যার জন্য আগে কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করব, হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না। কিন্তু আজকে যখন বললেন, আমরা পরিষ্কার করে জিজ্ঞেস করলাম এজেন্ডা কি, ওনারা বললেন এজেন্ডা হচ্ছে এখন দেশ একটা সংকটপূর্ণ আছে, এই সংকটে করণীয় কি, এই হবে এজেন্ডা। যিনি ফোন করেছিলেন, তা আমরা অল্প সময় ছিল সুনির্দিষ্ট করে এই কথা বলেছি, সেটাই আপনাদের কাছে উত্থাপন করতে চাই। আজকে ওই কারণে এসেছি এবং সেই কথা বলেছি। আমি বলতে যে শুধু আমি নোট নিয়েছি, এই জন্য নোটটাকে একটু করি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি, আমি যেটা বুঝেছি, তিনি শুরু করেছেন যে তিনি উৎকণ্ঠিত, পরে আর গেলাম না, শেষ করলেন আমাদের কথা শোনার পরে এই কথা বলেই যে আমরা একটা সঠিক নির্বাচন যাতে করতে পারি সেই দিকে আগাবো এবং এটি সবাই মিলে করতে হবে। শুধু পুলিশের উপর নির্ভর করলে হবে না, জনগণের উপরে নির্ভর করতে হবে। রাজনৈতিক দল আপনারা আছেন, আপনাদের সাথে আমাদের যোগাযোগ বাড়বে, আমরা এই দিকে যাব। উনি এইটা শুরু এবং শেষ করেছেন, আমি যেটা বুঝেছি সেটা এবার তুলে ধরলাম। এবার আমাদের দিক থেকে কি বলেছি, আমরা প্রথমে পরিষ্কার করে বলেছি, সময়ের কথা আপনারা শুনেছেন, সময় বেশি ছিল না, তারপরেও আমরা পরিষ্কার করে যে কথাটা বলেছি সেই কথা হলো যে আমরা যে গণ-অভ্যুত্থানটা করলাম এবং গণ-অভ্যুত্থানের যে স্বৈরাচারের পতন ঘটালাম, তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে, আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি, জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল। সুতরাং আপনাকে এমনভাবে কাজ করতে হবে, আপনাকে এবং টিমকে, যাতে মানুষ এই কথা না বলতে পারে। দ্বিতীয়ত বললাম সম্প্রতিকালে, তাহলে পজিশন সুশাসন দেওয়া ছাড়া মিষ্টি কথায় চিড়ে ভেসবে না। এবার আমরা বললাম সম্প্রতিকালে গোপালগঞ্জের এবং মাইলস্টোন দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা। গোপালগঞ্জের ঘটনা, কে না জানে ওইখানে কি পরিস্থিতি, তা আমরা প্রশ্ন করলাম। ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওইখানে পতিত শক্তি, তারা, আমরা বিবৃতি দিয়েছি, একটা সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসনের, পুলিশের গাড়ি পোড়ানোর অধিকার কারণ নেই, তারা এই কাজ করছে। কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক, এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় আছে, ওনার সামনে এই কথা বলেছি। সুতরাং এই ধরনের ঘটনা বলি এই সমস্ত জায়গায় সংকট তৈরি করে। শুধু তাই না, পরবর্তীতে যে হত্যা হলো তার ময়না তদন্ত ছাড়া কেন তাদেরকে দাফন কাফন করা হলো, কেন দুইজন উপদেষ্টা যখন গেলেন, আমরা পত্রিকায় দেখলাম, তারা অনেক কিছু করলেন কিন্তু ওই নিহত হদের বাড়ি গেলেন না। তার মানে মানুষের পারসেপশনটা কি হয়, এর আগে পতিত স্বৈরাচার যখন মানুষ মারা গেছে কি হয়েছে, স্থাপনা নিয়ে কান্নাকাটি করছে, তাহলে তো দেখা যাচ্ছে বিষয়টা আপনাদের তেমন। তাহলে এই হলো তো আপনি পারসেপশন দূর করতে পারবেন না। মাইলস্টোনের ঘটনা, এত বড় ঘটনা, একটা সরকার যদি মিনিমাম থাকে, যত দুর্বল হোক, সে তো নিয়মিত একটা ব্রিফিং করবেন, কেন উল্টোপাল্টা কথা হবে। তারপরে কোমলমতি ছাত্ররা, তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে, কেন ন্যাক্কারজনকভাবে পুলিশি হামলা চলবে। সুতরাং এই ঘটনাগুলো আপনাদের সম্পর্কে মোটেই পারসেপশন ভালো করছে না, তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে এটা সরকার চালাইতে পারছেন না। এইটা কিভাবে দূর করবেন আপনাদের ব্যাপার, আপনারা উপদেষ্টা পরিষদ কিভাবে করবেন, এইটা হচ্ছে ব্যাপার। ওনারা একটা কথা আর একটা বললাম যে আপনি দেখলাম প্রেস অনেক জায়গায় এইখানে এসে বলেন শুধুমাত্র পতিত শক্তির কথা। নিঃসন্দেহে পতিত শক্তি তারা তো নানা ধরনের সুযোগ নিতে চাইবে, কিন্তু আমরা বলেছি 3টা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। একটা হচ্ছে পতিত স্বৈরাচার, তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে।
কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। যদি মনে হয় প্রশ্রয় দিচ্ছেন, সংকট হবে। আরেকটা পরিষ্কার করে বলেছি, আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি। ওনাকে কংক্রিট বলেছি, এই যে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি, এইখানে রাখাইনকে যে করিডোর দেওয়া, বন্দর দেওয়া, এইগুলো আধিপত্য এবং সাম্রাজ্যবাদের নিদর্শন। এইগুলো যদি আসে এবং আপনি যদি নীরব থাকেন বা প্রশ্রয় দেন, তাহলে কিন্তু অন্যরা সুযোগ পেয়ে যাবে। সুতরাং পথ একটাই, সুশাসনের জায়গায় আসা। আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ, দ্বিতীয় কোনো পথ আর নাই, কারণ আপনারা তো সবকিছু পারলেন না। সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন, এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। এবং আপনি কোন দলের প্রতি আপনার মায়া মমতা বেশি এবং আপনার দল হিসাবে যদি চিহ্নিত হয়, তাহলে এই সংকট থাকবে। আশা করি সেটি করবেন না। এই কথা বলে আসছি, উনি বলেছেন, ধৈর্য ধরে শুনে বলেছেন। আমরা আগামীতে দেখি কি করা যায়। আমরা আশা করব যদি ওনারা পজিটিভ ভূমিকা নেয়, আগামীতে ডাকলে হয়তো বা আসবো। যদি দেখি এই কথা শুনে কাজ হচ্ছে না, ডাকলেই আসবো, এমনটি চিন্তা করলে ভুল করবে। গণ অভ্যুত্থানের মধ্যে গঠিত, কাজে এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা এবং এই সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের পথে এই সরকারকে এগোতে হবে, এটা আমরা বলেছি। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকারটা নির্দলীয় সরকার, অরাজনৈতিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। কাজেই এই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এক সুস্থ রাজনৈতিক সংস্কৃতি, সেটা গড়ে তোলার জন্য এই সরকার একা পারবে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার অভ্যুত্থানের পরই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ না করে এককভাবে তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজে গোবরে অবস্থা তারা তৈরি করেছে। আপনারা জানেন এই সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা এবং মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে ডেকে এখানে দেখায় যে এরা সবাই আমার সাথে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না, তার বিরোধিতা করব, সমালোচনা করব। আর অভ্যুত্থানের চেতনার আলোকে যদি কাজ করে আমরা সেটাকে সমর্থন করব, সেটা আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি। আজকে যে মব কালচার তৈরি হয়েছে, আমরা স্পষ্ট বলেছি এই মব সরকারের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে। ইতিপূর্বে অনেকগুলো ঘটনা, সেই ঘটনাকে কঠোর হস্তে দমন করা এবং মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার কারণে আজকে নতুন করে যে মব, সেটাকে ঠেকাতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা সেই কথাটা বলেছি। আমরা বলেছি যে একটা দল, সেটা নতুন দল, এখনো নিবন্ধিত দল না, ছাত্ররা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আমাদের সম্মান আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। কিন্তু তার মানে এই না অপরাপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। এখানে আমাদের রেদওয়ান ভাই আছেন, উনি বলবেন, উনি বলেছেন ওখানে যে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রোটোকল পায় না, যারা এই নতুন দল, তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে। এখন অন্য কোন রাজনৈতিক দল সভা সমাবেশ করতে গেলে তাদেরকে কি তারা ওই এপিসি দিয়া, সেনাবাহিনী তাদেরকে দিয়া, ইতিমধ্যে এই যে সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় খবর বেরিয়েছে, তাদের এই গোপালগঞ্জের প্রোগ্রাম করতে, কক্সবাজারের প্রোগ্রাম করতে সেনাবাহিনীর রাষ্ট্রের 8 কোটি টাকা খরচ হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর জন্য 21 লাখ, রাষ্ট্রপতির জন্য সেখানে 25-30 লক্ষ টাকা সেখানে খরচ হয়, তাদের পিছনে 8 কোটি টাকা খরচ হয়েছে। রাষ্ট্রের এবং জনগণের টাকা এইভাবে খরচ করার অধিকার এই সরকারকে কেউ দেয় নাই। আমরা সেটার বিরোধিতা করছি এবং তারা পক্ষপাতমূলক যে আচরণ করছে, সেই আচরণেরও আমরা নিন্দা জানিয়েছি। আমরা সেই জন্য বলেছি যে আগামী দিনে অনেকগুলো সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য আমরা হয়েছি। আগামী দিনে একটা সুষ্ঠু ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ যাতে সংসদে যেতে পারে এবং তারা গিয়ে দেশ এবং জনগণের কল্যাণে অভ্যুত্থানের পরিপূরক হিসাবে কাজ করতে পারে, দেশ গঠন করতে পারে, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে পূরণ করতে পারে, সেই লক্ষ্যে এই সরকারকে নিরপেক্ষতার যে প্রমাণ, সেই প্রমাণটা দিতে হবে। ইতিমধ্যে এই জনগণের মধ্যে পারসেপশন এই সরকার নিরপেক্ষ নাই। আমাদের দিক থেকে যে কথাটা আমরা শুরুতে স্পষ্ট করে বলেছি, আপনি গতকাল থেকে এবং আজকে
যে অবস্থাতে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করছেন, আর সরকার প্রধানের উচিত ছিল লন্ডন থেকে ফেরার পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করা, সবাইকে আস্থার মধ্যে নেওয়া, এবং আমরা বিচার সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আপনার উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা। সেই কাজটা বাস্তবে সরকার করতে ব্যর্থ হয়েছে। যত দিন যাচ্ছে দেশে একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং আমরা লক্ষ্য করেছি এই সরকার বাংলাদেশের ইতিহাসে আমরা বলেছি আপনি সবচেয়ে জননন্দিত রাজনৈতিক দলগুলোর সবচেয়ে সমর্থিত সরকার হলেও মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার, যে কারণে দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। গোপালগঞ্জের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, মাইলস্টোন স্কুল এবং কলেজে মর্মান্তিক যে সেখানে জেট বিমান বিধ্বস্ত হওয়াতে সেখানে যে প্রাণহানির ঘটনা হয়েছে, এবং গতকালকে সচিবালয় কেন্দ্র করে তরুণ শিক্ষার্থীদের উপরে রাষ্ট্রীয় যে দমন নিপীড়ন চালানো হয়েছে, আমরা মনে করি এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। ধৈর্যের সাথে, পেশাদারি দক্ষতায় এবং সরকার অনেক বুদ্ধিমত্তার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করাটা সম্ভব ছিল। আমরা নির্দিষ্ট করে বলেছি মাইলস্টোনের ঘটনায় হতাহতের ব্যাপারে জনমনে যে সন্দেহটা তৈরি হয়েছে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে এ ব্যাপারে পরিষ্কার করে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পরিপূর্ণ একটা তালিকাটা সেখানে প্রকাশ করা। এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন, যাতে কোনো বিভ্রান্তির জায়গাটা না থাকে, এবং সরকার বাস্তবে সমস্ত দিক থেকে তারা লেজে গোপরে করে ফেলছে। আমরা বলেছি আমরা দেখছি সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে, কার্যত আমরা বলেছি প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা মাত্র একটা সরকার দেখতে চাই, এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আমরা বলেছি তাহলে এই পরিস্থিতি ভবিষ্যতে আরও অস্থিতিশীল অবস্থা, আরও নৈরাজ্যিক পরিস্থিতি, আরও নানা ধরনের নাশকতার আশঙ্কা আমরা করেছি। নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি আমরা পরিস্থিতিকে আরও বেসামাল যাবার ব্যাপারে আমরা আমাদের আশঙ্কাটা আমরা ব্যক্ত করেছি। আমরা বলেছি বাংলাদেশ তার ইতিহাসে একটা গুরুতর নিরাপত্তাহীনতার মধ্যে বাংলাদেশ এখন যাচ্ছে। জাতীয় নিরাপত্তাও নানা দিক থেকে এখন ইতিমধ্যেই বিপন্ন হয়েছে। সরকারের উচিত হবে সরকার মাঝে মধ্যে তারা যখন সংকটে পড়েন সেভাবে না ডেকে রাজনৈতিক দলগুলোর সাথে নৈমিত্তিকভাবে বিচার সংস্কার, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে সরকারের যে অঙ্গীকার, তারা যেভাবে নির্বাচনটা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টটা আরও বৃদ্ধি করা দরকার, এটাকে আরও বাড়িয়ে তোলা দরকার। শেষে আমি যে কথাটা বলেছি, আমরা রাজনৈতিক দলগুলো যেভাবে আপনাদেরকে এক কাট্টা সমর্থন জুগিয়ে যাচ্ছি, দুর্ভাগ্যজনকভাবে আপনারা রাজনৈতিক দলের সমর্থনটাকে কার্যকরভাবে আপনারা ব্যবহার করতে পারছেন না। কোনো কোনো ক্ষেত্রে আমাদের সহযোগিতাকে দুর্বলতা হিসাবেও অনেকে বিবেচনা করছেন। সেই জায়গাতে পরিস্থিতিটা বাস্তবে নিয়ন্ত্রণের বাইরে সেখানে চলে যাচ্ছে।